প্রশ্নটা উম, খুব জটিল কিছু না, কিন্তু 1 বছর ধরে উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কোনো উত্তর না পেয়ে আহ, প্রশ্নটার কথা আবার বলছি। শেখ হাসিনার সময়ে এই যে সুন্দরবন ধ্বংসকারী প্রকল্প, যেটিকে আমরা বলি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেই প্রকল্প বন্ধ করার দাবিতে আমরা মূলত বামপন্থীরাই আমরা যে লং মার্চ করলাম, হরতাল করলাম, মিছিল করলাম, তেল গ্যাস রপ্তানির বিরুদ্ধে, ভারতের রপ্তানির বিরুদ্ধে প্রথম হরতাল ডেকেছিল এই তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি, শেখ হাসিনার আমলের প্রথম হরতাল অর্ধদিবসের। সেই হরতালে আমরা আমাদের সঙ্গে সংহতি জানাতে এসেছিলেন খোদ খান সারোয়ার মুর্শিদ নিজেও। তো সেখানে উনি চলে যাওয়ার পরেই পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করেছিল, কিছু ঢিল পাটকেলও খেয়েছিলাম আমরা। এছাড়া আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা আমাদের স্বার্থের প্রতিকূল, এইসব নিয়ে অনেক বিতর্ক হলো। বিতর্কটা আমরাই করেছি। বাংলাদেশে যেন ভারতকে ট্রানজিট না দেওয়া হয়, এটির জন্যে আমরা বরাবর সরব ছিলাম এই কারণে যে ট্রানজিটের বদলে আমরা কি পাচ্ছি সেটি আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে তিস্তার পানি দেওয়া হচ্ছে না, গঙ্গার পানি বা পদ্মার পানি ঠিকমতো দেওয়া হচ্ছে না, অভিন্ন নদীগুলো নিয়ে কোনো চুক্তি করা হচ্ছে না, বা তারা আমাদের এখানে দেশে এত বড় ট্রানজিট চায়, অথচ নেপালের সঙ্গে আমাদের যে যোগাযোগ করার জন্য অল্প একটু জায়গা দরকার, অল্প কয়েক কিলোমিটার যে ট্রানজিট দরকার, সেটি তারা দিচ্ছিল না। তো এইসব নিয়ে আমরা আন্দোলন করেছি। আন্দোলন অবশ্য আরও আগে থেকে হচ্ছে। যখন এশিয়া এনার্জির কাছে এই যে এখন মাহমুদুর রহমান, খুব বিপ্লবী আমার দেশ সম্পাদক, তিনি এশিয়া এনার্জির কাছে এই কয়লা খনি, ফুলবাড়িয়া কয়লা খনি বিক্রি করে দেওয়ার জন্যে হেন মিথ্যা তথ্য নাই যা তিনি প্রয়োগ করেন নাই। মাত্র 6% আমাদের খনি, আমরা মাত্র পাবো 6%, আর বাদ বাকি সব নিয়ে যাবে এশিয়া এনার্জি। হয় তাদের কাছ থেকেই কিনতে হবে আমাদের, অথবা তারা অন্য জায়গায় বিক্রি করবে। তো মাহমুদুর রহমান সেই চুক্তি তৈরি করার জন্যে কী পরিমাণ চেষ্টা করেছিলেন। এবং এটা আপনাদের মনে থাকার কথা যে একবার আনু মোহাম্মদের সঙ্গে সামনাসামনি টেলিভিশন বিতর্ক লাইভে তিনি উপস্থিত হয়েছিলেন। আনু মোহাম্মদ তাকে একেবারে চাচা ছেলেভাবে তার সমস্ত যুক্তি যে ভুল, পক্ষপাতদুষ্ট, দেশের স্বার্থবিরোধী, সেগুলো সেদিন প্রমাণ করে দিয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি হাল ছাড়তে চাচ্ছিলেন না। শেষ পর্যন্ত রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে এই জায়গা থেকে আমরা সরে আসতে পারি। 2001 সালের সময়ে খালেদা জিয়ার শিল্পমন্ত্রী ছিলেন এই যে নিজামী সাহেব, জামাতের। টাটা এসেছিল বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব নিয়ে। তারা এত সব সুবিধা চেয়ে বিনিয়োগ করতে যাচ্ছিল, যে সুবিধাগুলো আমাদের দেশি কোম্পানিকে দিলে তারা অনেক দূর এগিয়ে যেতেন। কিন্তু নিজামী সাহেব এবং সরকার সেই টাটাকে অসম চুক্তি করতে দিচ্ছিল, সেটার বিরুদ্ধেও আমাদের আন্দোলন করতে হয়েছে এবং অবশেষে টাটা চলে গেছে। তা আমরা চলে আসি সাম্প্রতিক সময়ের যে কথাগুলি প্রথমে বললাম, যে আদানির কাছে বিদ্যুৎ ক্রয়, সুন্দরবনে এইখানে যে ঘটনা, ভারতের কাছে এই বিক্রি সেই বিক্রি করে দেওয়া হয়েছে, এই চুক্তি সেই চুক্তিতে করে দেওয়া হয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আন্দোলন করেছি। আন্দোলন করার পরে খুব স্বাভাবিকভাবে এই আন্দোলনটা কিন্তু এই কথাগুলো আন্দোলন করার সময় আমাদের সঙ্গে না থাকলেও, যখন জুলাই আগস্টে চূড়ান্ত হাসিনা বিরোধী আন্দোলন হলো, তখন সবাই এই বিষয়গুলির কথা বলেছেন। এবং ডক্টর ইউনূস সরকার গঠিত হওয়ার পরে তখন থেকে আমরা আজ 1 বছর পার হয়ে গেছে,
আমরা অপেক্ষা করছি যে যে সমস্ত চুক্তি ভারতের সঙ্গে শেখ হাসিনা করে গেছেন সেই চুক্তিগুলো আমাদের দেশ বিরোধী, আমাদের দেশকে বিক্রি করার চুক্তি বা আমাদের দেশের জন্য ক্ষতিকর চুক্তি, তো সেই চুক্তিগুলো প্রকাশিত হবে। কিন্তু 1 বছর পার হয়ে যাওয়ার পরেও সেই চুক্তিগুলো আদৌ প্রকাশিত হলো না। সেই চুক্তিগুলা দেশের স্বার্থের প্রতিকূল কিনা সেটিও আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না, নিশ্চিতভাবে জানতে পারলাম না। কেননা চুক্তিটা আমাদের সামনে বা মানুষের সামনে বা সাধারণ মানুষের সামনে তো দূরের কথা, বিশেষজ্ঞদের সামনেও এটি প্রকাশ করা হয়নি। ইউনূস সাহেব উল্টো আদানির কাছ থেকে আরও বেশি বিদ্যুৎ কিনছেন ইউনূস সরকার। বাংলাদেশ থেকে 4200 টন ইলিশ রপ্তানি করেছেন ভারতে, মানুষের সেন্টিমেন্টকে আঘাত দিয়ে হলেও। ভারত থেকে আরও 200 রেলের কোচ কিনছেন। ভারতের কাছে এই 1 বছরে ভারতের কাছ থেকে আমদানি প্রায় 15% বেশি হয়েছে আগের বছরগুলোর তুলনায়। তাহলে আমাদের প্রশ্ন খুব সঙ্গত কারণেই ওঠায় যে ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদ অথবা যারা এই আন্দোলনের সবচেয়ে সুবিধাভোগী যারা, ধরেন বিএনপিও সুবিধাভোগী, তার সঙ্গে সঙ্গে জামাত, তার সঙ্গে সঙ্গে হেফাজত, তার সঙ্গে সঙ্গে এনসিপি, চরমনে পীর সাহেব তার দল, ইনকিলাব মঞ্চ, যারা খুব হুঙ্কার টুঙ্কার ছাড়ছে, এমনকি নুর সাহেবের দলও, বিপি নুরের দল, তো তারা কেন এই বিষয়গুলো নিয়ে দাবি তুলছেন না বা ইউনূস সাহেবের উপর চাপ তৈরি করছেন না কেন যে এই চুক্তিগুলো আমরা জানতে চাই? তো এই প্রসঙ্গেই আমার মনে পড়ল যে ছোটোবেলাটা, যে মুক্তিযুদ্ধের শেষের দিকে নাকি 16 ডিসেম্বরের পরে প্রবাসী বাংলাদেশ সরকারকে ভারত একটা 25 বছর মেয়াদি একটা চুক্তি চাপিয়ে দিয়েছিল। সেই চুক্তির ধারাগুলো পড়ার সঙ্গে সঙ্গে নাকি তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নজরুল ইসলাম তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, এটা আমরা শুনেছি। তো সেটিকে বলা হতো যে ভারতের সঙ্গে 25 বছর মেয়াদি গোলামি চুক্তি। আমি ছোটোবেলায় এই যে নাটোরের কাচারি মাঠে যত জনসভা হতো সব জায়গায় যেতাম, তো সেখানে মৌলানা ভাসানীর বক্তৃতাও শুনেছি 73-74 সালে। ডক্টর আলী মানরাজির বক্তৃতা শুনেছি, অলি আহাদের বক্তৃতা শুনেছি, আরও যারা যারা আন্দোলন মানে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন, তারা সবাই সেই গোলামি চুক্তিকে বাংলাদেশের পরাধীনতার শৃঙ্খল, ভারতের কাছে দেশ বিক্রি, এইসব বলেছেন। এবং আমার কথা যদি বলেন তা আমি কিন্তু ওই বয়সে এটা বিশ্বাস করতাম যে ভারতের সঙ্গে সত্যিকার অর্থে গোলামি চুক্তি করা হয়েছে। তো তাদের সঙ্গে গলাও মিলিয়েছি। তারপরে এই যে প্রসঙ্গটি আজকে তুললাম, যে চুক্তি কেন প্রকাশ হয় না, চুক্তি কেন বাতিল হয় না, চুক্তি সম্পর্কে মানুষ জানতে পারে না কেন? তো শেখ মুজিব 15ই আগস্ট 1975 সালে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিহত হলেন সামরিক বাহিনীর দ্বারা। দেশের মানুষ মনে করল যে এবার সেই গোলামি চুক্তি বা অন্য যা কিছু এগুলা জানা যাবে যে কী ছিল চুক্তিতে। তো চুক্তিটা যদি 1971-এর 16 ডিসেম্বরের পরপরই হয়ে থাকে, তাহলে 75 সাল ধরলে তাহলে এটি 4 বছরের কিছু কম সময়। তার পরবর্তী 21 বছর ক্ষমতায় ছিলেন খন্দকার মোস্তাক, তারপরে জিয়াউর রহমান, তারপরে আব্দুস সাত্তার, তারপরে বিচারপতি আব্দুস সাত্তার, ক্ষমতায় ছিলেন এইচ.এম. এরশাদ এবং খালেদা জিয়া। মানে 25 বছর পূর্ণ করার জন্যে আগেকার 4 বছর আর তারপরের 21 বছর যদি যোগ করা হয়, তাহলে পরবর্তী 21 বছরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। তো এই 21 বছরেও
কোনো সরকার প্রধানই কিন্তু প্রকাশ করলেন না যে ওই 25 বছর মেয়াদি ভারতের সঙ্গে 25 বছর মেয়াদি গোলামি চুক্তিতে কি কি সত্য ছিল, কি কি ধারা ছিল, যে জন্য সেটিকে গোলামি চুক্তি বলে আখ্যা দেওয়া হচ্ছিল, সেটি আমরা জানি না, এখনও জানি না। কেননা চুক্তিটি আমি পড়িনি, সম্ভবত কেউ পড়েননি। পড়েছেন তৎকালীন রাষ্ট্র নেতারা অথবা নীতি নির্ধারকরা। তো তারাও কিন্তু 21 বছর সময়ও সেই গোলামি চুক্তি প্রকাশ তো করেনি, তারা বাতিল করেছেন, এটাও শোনা যায়নি। তো আমাদের কাছে আপনাদের মনে প্রশ্নটা ওঠে কিনা জানি না, আমার মনের ভিতর প্রশ্নটা ওঠে এবং উত্তরটাও আমি একটা জানি, আমার মতো করে জানি, যে সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষকে খেপিয়ে তোলার জন্য নানা রকমের কথা ব্যবহার করা হয়, কিন্তু সত্যিটা মানুষকে কখনো জানতে দেওয়া হয় না। জানতে চাইলে নানাভাবে এড়িয়ে যাওয়া হয়, অথবা যদি জানার জন্য বেশি চাপাচাপি করা হয় তাহলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। তো এর অর্থ দাঁড়ায় যে বাংলাদেশ যারা পরিচালনা করে আসছেন তারা কেউ আমাকে আপনাকে অর্থাৎ বাংলাদেশের জনসাধারণকে আদৌ মানুষ বলে কোনো স্বীকৃতি দেন না। তো আমরা তারা আমাদেরকে যে এই যে কথা বলেন, যে আশ্বাস দেন, আমরা সেগুলাই গিলি, সেগুলাই আমরা অনেক মজা করে হইচই করি। এখনও বলি, এখনও শোনা যায় গোলামি চুক্তির কথা, বিএনপির লোকদের মুখে শোনা যায়, জামাতের লোকদের মুখে শোনা যায়, অন্যদের মুখে শোনা যায়, আরও অনেকের কথা শোনা যায়। তো তারা কেউ কেন তাদের সরকারের সময়ে এই চুক্তিগুলো প্রকাশ করলেন না বা এই চুক্তিগুলো বাতিল করলেন না? প্রশ্নটা কি তোলা অস্বাভাবিক?